দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। আমরা সর্বশেষ তথ্য জানতে সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। মহসিন, কি অবস্থা জানাবেন? সেখানে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করেছেন কিনা? ইতিমধ্যেই কিন্তু আমরা জানি মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ১৩ জনকে আজ ট্রাইব্যুনালে তোলা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে? এবং আরও যে বাকি ১০ জন ছিলেন তাদেরকেও আনা হয়েছে, অর্থাৎ যে ১২ জন আসামিকে আজ এই ট্রাইব্যুনাল মানবতা বিরোধী ট্রাইব্যুনালে যে হাজির করা হবে সেই ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী ফারুক খানকে দেখতে পাচ্ছি, শাহজাহান খানও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী দেখতে পাচ্ছি, তাকেও নিয়ে যাওয়া হচ্ছে ট্রাইব্যুনালে। এর আগে ডাক্তার দীপুমণি আওয়ামী লীগ নেতা এবং দেখতে পাচ্ছি যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাকে নেওয়া হচ্ছে। রাশেদ খান মেনন সঙ্গে রয়েছেন এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, তাদেরকে এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। এই যে প্রিজন ভ্যান সেখান থেকে নেওয়া হচ্ছে, নিশ্চয়ই আপনার ছবিতে সেটি দেখতে পাচ্ছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং একে একে এই প্রিজন ভ্যানটিতে ১০ জনকে আনা হয়েছে এবং দেখছি যে কামাল আহমেদ মজুমদার, তাকে দেখতে পাচ্ছি, তাকে প্রিজন ভ্যান থেকে নামানো হয়েছে। এরপর আসছেন সালমান এফ রহমান, যাকে শুরুর দিকে অর্থাৎ ৫ আগস্ট যখন সরকারের পতন হয় তারপর যাদেরকে ধরা হয়েছিল আনিসুল হক এবং সালমান এফ রহমান, সেই দুজনও দেখছি। এবং রয়েছেন তৌফিক ইলাহি চৌধুরী, যিনি সাবেক জ্বালানি উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং সাবেক স্বরাষ্ট্র সচিব এবং আইসিটি প্রতিমন্ত্রী রয়েছেন ১৪ জন, তার মধ্যে থেকে ১২ জনকে আনা হয়েছে এবং এর বাইরে আওয়ামী লীগের আরেক নেতা সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক, তিনি টাঙ্গাইল রয়েছেন, তাকে আনা হচ্ছে না। তো ১২ জনকে নিয়ে আসা হয়েছে, সেটি আমরা এই ট্রাইব্যুনাল সূত্র থেকে জানতে পেরেছি। এবং যেটি বলছিলাম যে এর আগেও সহকর্মী জানিয়েছিলেন যে ৩ সদস্যের যে ট্রাইব্যুনালের সদস্যরা রয়েছেন তারা আজকে ৩ সদস্য থাকবেন এবং আজকে মূলত যে জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থানের সময় যে গণহত্যা চালানো হয়েছিল সেই গণহত্যার দায়ে এই আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী তাদেরকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং এটির মধ্যে যে আওয়ামী লীগ নেতাদের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং সবথেকে যে অন্যতম বিষয় যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তিনি কিন্তু এই ট্রাইব্যুনাল যে গঠন কিংবা ট্রাইব্যুনালের যে সকল আইন কানুন, সেই আইন কানুনের সঙ্গে গঠনের সঙ্গে কিন্তু সংশ্লিষ্ট ছিলেন এবং তিনি বেশ তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং তখন যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যাদের বিচার, তখনও আইনমন্ত্রী আনিসুল হকের বেশ প্রভাব ছিল, যেহেতু তিনি আইনমন্ত্রী ছিলেন, আইনগুলো সংশোধনের ব্যাপারে তার ভূমিকা ছিল। তো সেই একই ট্রাইব্যুনালে এখন তাদের বিচার হচ্ছে এবং যেই আনা হয়েছে সবাই হেভি ওয়েট নেতা এবং সাবেক মন্ত্রী, তাদেরকে এইখানে আনা হয়েছে এবং তাদের যে বিচার প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যে সেই বিচার প্রক্রিয়া শুরু হবে। এবং সেই একই ট্রাইব্যুনালে এখন তাদের বিচার হচ্ছে এবং যেই কজনকে আনা হয়েছে সবাই হেভি ওয়েট নেতা এবং সাবেক মন্ত্রী, তাদেরকে এইখানে আনা হয়েছে এবং তাদের যে বিচার প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যে সেই বিচার প্রক্রিয়া শুরু হবে। এবং আপনি জানেন যে আজকের যে মামলায় তাদেরকে হাজির করা হয়েছে সেখানে মোট ৪৬ জন আসামি রয়েছেন। ৪৬ জনের মধ্যে ১২ জনকে আনা হয়েছে এবং বাকিদের যে গ্রেপ্তারের বিষয়ে কতটুকু অগ্রগতি তদন্ত কর্মকর্তাদের কিংবা এই সংশ্লিষ্টদের, সেই বিষয়টিও আজকে এই কোর্টকে জানাতে হবে।
এবং সেই বিষয়টি জানাবেন এবং একই সঙ্গে মামলার যে গ্রেপ্তারের অগ্রগতি কিংবা তদন্তের অগ্রগতি সেই সকল বিষয়গুলো রাষ্ট্রের পক্ষ থেকে বলা হবে। আরেকটি বিষয়, যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং গত সরকারের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, মন্ত্রী ছিলেন, সাবেক মন্ত্রী ছিলেন, একজন সচিব রয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রয়েছেন, তো এখানে যাদেরকে আনা হয়েছে সবাই খুব হেভি ওয়েট ছিলেন এবং আওয়ামী লীগের নেতা। তো স্বাভাবিকভাবে এই বিচারকে কেন্দ্র করে এরই মধ্যে কোর্ট চত্বরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে সকাল থেকে এই ট্রাইব্যুনালের ভেতরের প্রবেশ করার জন্য ব্যাপক কড়াকড়ি ছিল, নাম রেজিস্ট্রি করতে হচ্ছে এবং ট্রাইব্যুনালের মধ্যে শুধুমাত্র যারা রেজিস্টার্ড অর্থাৎ প্রত্যেক গণমাধ্যমে একজন করে সদস্য সেখানে যেতে পারবেন এবং যারা এখানে আসামি যাদেরকে আনা হয়েছে তাদের পরিবারের একজন সদস্য এখানে হাজির থাকতে পারবেন এবং যদি তাদের পক্ষে কোনো আইনজীবী থাকে তো সেই আইনজীবী তার ওকালতনামা দেখানোর মাধ্যমে কোর্টে আসতে পারবেন এবং তাদের যে মক্কেল কিংবা তাদের পক্ষে তারা আইনি লড়াই চালাবেন এবং আজকের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে কেন্দ্র করে এই পুরো ট্রাইব্যুনালের আশপাশে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নিশ্চয়ই আপনি ছবিতে এর আগেও দেখছিলেন যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আওয়ামী লীগের এই সকল নেতাদেরকে যারা এখানে কয়েকজন রয়েছেন যে যারা আওয়ামী লীগের একেবারে শীর্ষ পর্যায়ের নেতা, তো সেই শীর্ষ পর্যায়ের নেতা বলতে প্রেসিডিয়াম রয়েছেন, সাবেক মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার, সাবেক স্বরাষ্ট্র সচিব রয়েছেন, অর্থাৎ যারা গত সরকারের যারা গুরুত্বপূর্ণ ছিলেন, অর্থাৎ গত 5ই আগস্ট অভ্যুত্থানের যে সরকারের পতন হয়েছে সরকার, সেই সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ে যারা ছিলেন তাদের একটি উল্লেখযোগ্য অংশ কিন্তু আজকের এই ট্রাইব্যুনাল তাদেরকে হাজির করা হয়েছে এবং যেটি বলছিলাম যে রাজনৈতিক বিষয় যে সরকারের আমলে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, এই যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে এখন সেই সরকারের মন্ত্রীদের, সাবেক নেতাদের বিচার করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যে ছাত্র বিক্ষোভের সময় কিংবা ছাত্র আন্দোলনের সময় নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে এবং এই হত্যাকাণ্ডের পেছনে যে তারা জড়িত রয়েছে কিংবা তাদের আমরা দেখছি যে ট্রাইব্যুনাল আওয়ামী লীগের সময় গঠন করা হয়েছিল সেই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের যারা একেবারে সিনিয়র নেতা, একেবারে টপ পর্যায়ের নেতা, সাবেক মন্ত্রী তাদের বিচার হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আসলে অভিযোগটা কি এবং আপনি যদি মানে পুরো বিষয়টা বলতেন। এই চ্যালেঞ্জ যে জুলাই আগস্টের যে জুলাইয়ের আগস্টের যে এই ঘটনা যখন পুনর্গঠন হয় এর আগে যারা প্রতিনিধিরা ছিল আমি আদালতের প্রথম তারা তো আসলে পদত্যাগ করেছিলেন এবং প্রধান যে ছিলেন ঘটেছিল সেখানে জুলাইয়ের পুরো এবং আগস্টের যে 5 তারিখ পর্যন্ত এই ঘটনা যখন আদালত এই ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার পরে এর আগে যারা প্রসিকিউটর ছিল, আমি আদালতের প্রসঙ্গগুলো, তারা তো আসলে পদত্যাগ করেছিলেন এবং প্রধান যে প্রসিকিউটর ছিলেন তা মানে তিনি মারা যান। তারপরে যেটি হয় যে প্রসিকিউশন যারা প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয় তাজুল ইসলাম সহ এবং পরবর্তীতে আরও 5 জনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এইখানে পরবর্তীতে যে তদন্ত সংস্থা নতুন করে পুনর্গঠন করা হয় এবং এটি প্রথম যেদিন 17ই অক্টোবর প্রথম যেদিন আদালত বসেছিল অর্থাৎ বিচার প্রক্রিয়া শুরু করে প্রথম যেদিন, সেই বিচার প্রক্রিয়ার শুরুর দিনই বিচারপতি যিনি প্রধান এখানে চেয়ারম্যান গোলাম মুর্তুজা মজুমদার, আমরা এখানে একটু মহসিন বলি যে এই যে যাদেরকে এখন দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আসামি পক্ষের নিযুক্ত বিভিন্ন আইনজীবী। আপনারা কি রাষ্ট্রপক্ষ? আচ্ছা, ওনারা রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী তারা এখানে কথা বলছেন। আর গতকাল আমরা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তার সাথে কথা বলেছিলাম। আজকে আসলে মূলত 2টি পিটিশন তারা জমা দিবেন, 2টি আবেদন। এটি হচ্ছে প্রথম যেদিন বিচার প্রক্রিয়া শুরু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেদিন তারা 2টি পিটিশন দিয়েছিলেন। একটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য তারা আবেদন করেছিলেন এবং একই সাথে আপনি জানেন যে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুজ্জামান খান কামাল, তিনি সহ আরও 45 জন। তো এই যে 2টি পিটিশন,
পিটিশনের ফলে তাদেরকে সেদিন গ্রেপ্তারি পরোয়ানা তাদেরকে জারি করা হয়েছিল। দুটি আলাদা আবেদনের প্রেক্ষিতে মোট 46 জন পক্ষ থেকে এই আবেদনটি করা হয় এবং পরবর্তীতে 27শে অক্টোবর এটি ছিল প্রথম, যেটি ছিল 17 দিন পর 27শে অক্টোবর এই যে যাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এদের ভিতরে আসলে অনেকেই, আপনি জানেন যে বিভিন্ন থানাগুলোতে কিন্তু মামলা হয়েছে, সেই মামলাগুলোতেও মানে গ্রেপ্তার হয়েছেন। তো এই মামলাতে অর্থাৎ জুলাই আগস্টের যে সেই গণহত্যার ঘটনায় তাদেরকে আসামি হিসাবে তাদেরকে এখানে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তার মধ্য থেকে এই যে 46 জনের ভিতরে 20 জন কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তার ভিতরে পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ মামুন, আপনি জানেন জিয়াউল হাসান আছেন যিনি এনটিএমসির সাবেক মহাপরিচালক। তাদেরকে হাজির করা হয়েছে, মানে জিয়া হাসান কিংবা সাবেক যে পুলিশের প্রধান, তা যার কথা বললেন, কারণ আমরা যাদেরকে দেখলাম তারা সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের নেতা, একজন সচিবকে দেখেছি। জি, এইখানে আসলে তো আমি ওই কথাটি আবারও বলছি যে ওই দিন যে 20 জনের বিরুদ্ধে 20 জনকে যে গ্রেপ্তার হলো এটাকে বলা হয় শোন অ্যারেস্ট, যে তারা অন্য মামলাতে ছিলেন গ্রেপ্তার, কিন্তু এই যে জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের কথা যেটি বলা হচ্ছে সেই মামলাতে যে অভিযোগ হয়েছে সেখানে তাদেরকে গ্রেপ্তার দেখানো হলো। তো এটি আপনি জানেন যে আইসিটিবিডি নাম্বার একটি বসতে হয়, যেটির প্রথমত এটি অভিযোগ থানার মতো আর কি, প্রথমে অভিযোগ থাকে, মানে এফআইআর এর মতো, পরবর্তীতে মামলা হয়। সেই মামলা হয়েছে, সেই মামলায় যেটি হয়েছে যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তিনি আছেন, কর্নেল ফারুক খান তাকে আমরা দেখেছি এই গত সরকারের, আগের সরকারে যারা 2 জন মন্ত্রী ছিলেন যারা বাম দলের সাথে যুক্ত ছিলেন, রাশেদ খান দেখেছি, হাসান ইনুকেও আমরা দেখেছি, আমরা এখানে দেখেছি জুনাইদ আহমেদ পলককে নিয়ে আসতে, আমরা দীপু মনিকে দেখেছি, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, তার আগে শিক্ষামন্ত্রী ছিলেন, এবং তৌফিকি ইলাহি তাকেও আনতে দেখেছি যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন উপদেষ্টা। যদিও আমি সেগুলো বলেছি যে কাকে পরে তাদের নামগুলো হয়েছে, মানে শুরুর দিকে কাদের নাম আছে? শুরুর দিকে আসাদুজ্জামান খান কামাল, উবাইদুল, যেহেতু তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী তো আছেনই, উনি তো প্রত্যেকটা মামলাতে উনি প্রধান অভিযুক্ত, এবং তিনি ছাড়া সিরিয়ালে আমরা বেশিরভাগ যেগুলো প্রথম দিকে আমাদেরকে বিভিন্ন মামলার কাগজগুলো দেখতেছি, আমরা তো পরবর্তীতে এটি আমরা দেখার সুযোগ পাইনি, কিন্তু বেশিরভাগ দেখা গেছে যে আসাদুজ্জামান খান কামালের নাম আছে, শেখ হাসিনার পরেই কিন্তু আছে উবাইদুল কাদেরের নাম, তারপরে আসাদুজ্জামান খান কামালের নাম আছে। আমি এখন আপনাকে আইনি উনি মামলাতে উনি প্রধান অভিযুক্ত, এবং তিনি ছাড়া সিরিয়ালে আমরা বেশিরভাগ যেগুলো প্রথম দিকে আমাদেরকে বিভিন্ন মামলার কাগজগুলো দেখতে দেওয়া হতো, পরবর্তীতে এটি আমরা দেখার সুযোগ পাই। বেশিরভাগ দেখা গেছে যে আসাদুজ্জামান খান কামালের নাম আছে। তাদের ব্যাপারে, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার ব্যাপারে আমার প্রসিডিউর কি আছে? আচ্ছা, প্রসিডিউরটা হচ্ছে, প্রথমত আপনি জানেন যে গত 12ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি ইন্টারপোলের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। আপনি জানেন যে ইন্টারপোলের মাধ্যমে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকে তাদেরকে আটক করে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ইন্টারপোলের কাছে আবেদন করতে হয়, এবং এই আবেদনটি করতে হয় প্রো আইজিপি অর্থাৎ পুলিশের যে মহাপরিদর্শক, তার কাছ থেকে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। এখন আইজিপি ব্যবস্থা নিয়ে এটিকে ইন্টারপোলের সাথে, আন্তর্জাতিক যে পুলিশ সংস্থা তাদের সাথে যোগাযোগ করবে, করে ট্রাইব্যুনালের করে সে ফিরিয়ে আনার ব্যাপারে ইন্টারপোলের কাছে আবেদন করতে হয়, এবং এই আবেদনটি করতে হয় থ্রো আইজিপি অর্থাৎ পুলিশের যে মহাপরিদর্শক, তার কাছে একটি চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এখন আইজিপি ব্যবস্থা নিয়ে এটিকে ইন্টারপোলের সাথে, আন্তর্জাতিক পুলিশের সংস্থা সাথে যোগাযোগ করে ট্রাইব্যুনালের, মানে তাকে এই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনার একটা পদক্ষেপ তারা নেবে। এবং এর বাইরে যেটি আছে সেটা হচ্ছে এক্সট্রাডিশন চুক্তি আছে, যেটি 2013 সালের 24শে জানুয়ারি এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিই কিন্তু ভারতের সাথে এই চুক্তিটা, এবং তখন সুশীল সিন্ধে ছিলেন তাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মহিউদ্দিন খান আলমগীর। এই 2 জন মিলে তখন সেই চুক্তিটি করেছিলেন। ওখানে 2টি চুক্তি হয়েছিল, একটি ভিসা সংক্রান্ত, আর এটা হচ্ছে এই বন্দি বিনিময়, আমরা মানে বন্দি প্রত্যর্পণ চুক্তিকে যেটাকে বলি আমরা। তো সেই এক্সট্রাডিশন যে টিটি আছে সেই চুক্তির আলোকে তারা এখন এই পদক্ষেপ নেবেন, এবং সেই চুক্তি যদি ভারতের উপর নির্ভর করবে যে তারা এই চুক্তিটি আসলে কতটুকু মানবেন কি মানবেন না। কিন্তু এই চুক্তির মাধ্যমে গতকালও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তিনি বলেছেন যে এই চুক্তির মাধ্যমে তাকে আনা সম্ভব। আর আজকে আমি যদি একটু আদালতের বিষয়টা বলি সেটি হচ্ছে যে এই যে তাদেরকে হাজির করা হলো, সেই হাজিরের পরে তাদেরকে মূলত দেখানো হবে যে এই যে তাদেরকে হাজির
করা হয়েছে যারা গ্রেপ্তার ছিল, এবং এটি তাদের নিয়মিত হাজিরা। এবং একই সাথে ওই যে প্রথমে 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং তাদের বিরুদ্ধে যে মামলা, সেই মামলা তদন্তের কথাও বলা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা, তারা বলছেন যে 1 মাসের ভিতরে আচ্ছা। তদন্ত করা সম্ভব। এই জন্য তারা আজকে আবেদন করবেন যে আমরা এই তদন্ত প্রতিবেদনটা দিতে একটু সময় চাই। আরেকটি বিষয় একটু জানতে চাই, যেহেতু সময়ও কম, যারা এইখানে যাদেরকে আনা হয়েছে তাদের পক্ষে যদি কোনো আইনজীবী আসতে চান, আমরা দেখেছি এর আগে নিম্ন কোর্টে সেখানে আইনজীবীরা সেখানে থাকতে পারেননি কিংবা তাদেরকে মারধর করা হয়েছে। তো আজকের বিষয়টা কি, যে যারা আইনজীবী আমি আজকে পর্যন্ত একজনকে আমি ওই তোরেই দেখতে পাচ্ছি। আমি একটু ক্যামেরা পার্সন সোহেল ভাইকে একটু বলবো যে ডানে দেখাতে, ওখানে মাহিন নামে একজন আছেন যিনি গোলাম দস্তগীর গাজী আইনজীবী হিসেবে এসেছেন। আমরা এখন পর্যন্ত আসলে একজনকে পেয়েছি, যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর বলেছেন যদি আসামি পক্ষের কেউ তার আইনজীবী নিয়োগ করতে চান তাহলে এখানে ওকালতনামা দেখাতে হবে। সেই ওকালতনামা দেখিয়ে তারা কিন্তু এখানে আইনি যে প্রক্রিয়াটা রয়েছে, অর্থাৎ এখানে তারা আদালতের ভিতরে ঢুকতে পারবেন এবং একই সাথে যারা এখানে আছেন তাদের পরিবারের লোকজনও কিন্তু এখানে আসতে পারবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দূরে কয়েকজন আইনজীবী সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। তারা আসলে কোন পক্ষের আইনজীবী? এটা যেহেতু আপনি কোর্ট সবসময় কভার করেন এবং আইনজীবীদের সঙ্গে পরিচিত, আপনার দেখে কি মনে হচ্ছে যারা এখানে যে আইনজীবীরা এসছেন তারা কি আসামি পক্ষের আইনজীবী? এবং প্রসিডিউর বলছিলেন যে তারা এখানে তাদের যে ওকালতনামা দিয়ে তারা কাজ শুরু করেন, এই বিষয়টা যদি একটু বলতেন। আমরা একটু তাদের সাথে সরাসরি কথা বলতে চাই। না, এখানে যারা আছেন আমার কাছে মনে হচ্ছে যে আমরা সোহেল ভাইকে বলবো একটু সামনে আসতে। আমরা এখানে আইনজীবীরা কথা বলছেন, আমরা সেই বিষয়টি একটু দেখাতে চাই। প্রথম বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু এখানে এসেছি, আমি তো ন্যাচুরাল রিপ্রেজেন্ট করার জন্যই এসেছি, ঠিক আছে? আমি এখানকার ডিফেন্সকে রিপ্রেজেন্ট করতে এসেছি। বাট যতক্ষণ পর্যন্ত আমি আনুষ্ঠানিকভাবে, কারণ আপনারা যে এই আইনের কিছু লিমিটেশন রয়েছে, এই আইনটা অন্য কোনো আইনের মতো নয়। এই আইনে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898, এভিডেন্স অ্যাক্ট 1872 যে প্রভিশনস, এটা এখানে অ্যাপ্লিকেবল না। সুতরাং এখানকার নিজস্ব 1973 আইন, 2010-এর আইন, 2011, 12, 13 যে অ্যামেন্ডমেন্টস হয়েছে। দেখছিলেন যে আইনজীবী এহসানুল্লাহ সমাজে তিনি কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে, এবং তিনি কিছু আইনি যে প্রক্রিয়া সেই বিষয়গুলো তিনি বলছিলেন। এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হবে যে আদালতের যে কার্যক্রম, সেই কার্যক্রম এবং আইনজীবীদের যে আমরা দেখছি যে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম, তার নেতৃত্বে প্রসিকিউটর যে টিম রয়েছে সেই টিমের সদস্যরা প্রবেশ করছেন ট্রাইব্যুনাল। তার মানে এখনো ট্রাইব্যুনালের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হয়নি, হয়তো প্রসিকিউটর গেলে শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যে প্রসিকিউশন টিম তারা এই মুহূর্তে কোর্টে যাচ্ছেন। প্রসিকিউশন টিম তারা যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বেশ কিছু আইনজীবী রয়েছে এবং তারা এখানে কেউ কথাও বলেছেন গণমাধ্যমের সঙ্গে যে এখানকার যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে যেটি বলছিলাম যে দেখতে পাচ্ছেন যে তাদের সঙ্গে আমরা চেষ্টা করবো যে এই বিষয়টি, বিশেষ করে আজকের যে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ এবং জুলাই আর আগস্ট গণহত্যার জন্য দায়ী যে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে, সেই বিচার প্রক্রিয়া নিয়ে এখানে যারা এসছেন তাদের সঙ্গে হয়তো আমরা কথা বলার চেষ্টা করবো। তো আমরা একটু দেখাতে চাই এই যে প্রসিকিউশন টিম যে ভেতরে যাচ্ছে সেই বিষয়টি একটু দেখে তারপর আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে সবাই আসলে অপেক্ষা করছেন বাইরে, এবং এখানে যে আইনজীবীর কথা বলছিলাম, আমরা একজন আইনজীবীর সঙ্গে কথা বলবো। আমরা একটু সামনে যেতে হবে। আমরা দেখলাম যে প্রসিকিউশন টিম তারা ভেতরে প্রবেশ করবে কিছুক্ষণের মধ্যেই। যে
বিচারিক যে প্রক্রিয়া, সেই বিচারিক প্রক্রিয়া শুরু হবে। একটু সামনে যেতে হবে। আমরা দেখলাম যে প্রসিকিউশন টিম তারা ভেতরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই যে বিচারিক যে প্রক্রিয়া, সেই বিচারিক প্রক্রিয়া শুরু হবে। লাইভ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে তারা বেশিরভাগই কোর্টের অর্থাৎ এই ট্রাইব্যুনালের ভেতরে প্রবেশ করেছেন, তাই স্বাভাবিকভাবে এখন তাদের সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। তবে আমরা হয়তো কিছুক্ষণ পরে তারা যখন বের হবে তখন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, এবং আজকের যে পুরো বিচার প্রক্রিয়া কিংবা আজকের যে ট্রাইব্যুনালের যে প্রক্রিয়া কার্যক্রম, সেই কার্যক্রম সম্পর্কে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা স্টুডিওতে ফেরত যাচ্ছি, নিশ্চয়ই আমরা একটু পরে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হতে পারবো।